এটা এখানে আলাদা করে যে অনলাইন ক্লাসে করে দিচ্ছি। So it is a states of matter which retains its shape and size under considerable range of temperature and pressure. So it is a definition of solid state. So solid के fundamentally, as per their its nature and physical looks and physical properties, it can be classified into two types. One is solid and one is crystalline, one is amorphous. So we know that basic difference of crystalline amorphous দেখবে চক যেটা আমরা স্কুলে ইউজ করি সেটারও মলিকুলার ফর্মুলা ক্যালসিয়াম কার্বনেট। আর মার্বেল যেটা আমাদের ফ্লোর তৈরি হয়, তাজমহল যেটা দিয়ে তৈরি, তো এগুলো সবই কি ক্যালসিয়াম কার্বোনেটেরই একটা রেপ্লিকা। ঠিক আছে? তো আহ, চক আর মার্বেলের বেসিক ডিফারেন্স দেখো, চককে তুমি ভাঙতে পারবে ইজি, তুমি মার্বেলকে তুমি ভাঙতে পারবে। তো এটি বেসিক এক্সাম্পল বোঝায় যে ক্রিস্টালাইনটা মার্বেল আর চকটা হচ্ছে অ্যামোফাস। এবার যদি এদের মধ্যে একটা ডিফারেন্স করানো যায় তাহলে ক্রিস্টালাইন বলছে রেগুলার জিওমেট্রি অফ পার্টিকেল, এরকম রেগুলার জিওমেট্রি থাকে। আর ইরেগুলার জিওমেট্রি অফ পার্টিকেলের প্যাটার্নে থাকে হচ্ছে অ্যামোফাস। ঠিক আছে? এটার যদি তুমি মেল্টিং পয়েন্ট চেক করো, একটা মেশিন আছে যেটা কল ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি, ওই মেশিনে তুমি এর একটা শার্প মেল্টিং পয়েন্ট পাবে, মানে ফিক্স মেল্টিং পয়েন্ট যে কোনো ক্রিস্টালাইন সাবস্টেন্স। কিন্তু তুমি যদি কোনো অ্যামোরফাস সাবস্টেন্স মেল্টিং পয়েন্ট চেক করো, ইট উইল গেট ইউ অ্যান্ড কনসিডারেবল রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট, তাই না? একটা রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট পাবে, নো ফিক্সড ভ্যালু। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, এটা অ্যানাইসোট্রপিক ইন নেচার হয়। এটা অ্যানাইসোট্রপিক হওয়াটার মানে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট ডিরেকশনে চেঞ্জ হয়। যেমন ধরো এর যদি ইয়ং মডিউলাস বা ধরো এর ম্যাগনেটিক নেচার যদি তুমি চেক করো বা ডাইপোল মোমেন্ট, এদের ধরো হরাইজেন্টালি একরকম হয়, ডায়াগোনালি একরকম হয়, পারপেন্ডিকুলারলি একরকম হয়। তো সেটা হচ্ছে ক্রিস্টালাইন নেচার। কিন্তু আইসোট্রপিক মানে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি ডাজ নট চেঞ্জ উইথ ডিরেকশন। তো এটা যেহেতু ইরেগুলারলি প্যাটার্নের পার্টিকেলগুলো থাকে, ফলে এদের প্রপার্টিটা অ্যাভারেজলি অনেক সময় কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে বলছি, ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম ইটস স্যাচুরেটেড লিকুইড সলিউশন ভায়া স্লো কুলিং। যেমন কোয়ার্টজ ক্রিস্টাল খুব স্লো কুলিং এ তৈরি হয়, কপার সালফেটের ব্লু ভিট্রিয়ালের ক্রিস্টাল খুব স্লো কুলিং এ তৈরি হয়। আর যেটা কোয়ার্টজ গ্লাস বলে সেটা হচ্ছে অ্যামোরফাস, সেটা র্যাপিড কুলিং এ তৈরি, হট করে ঠান্ডা করে দেয়। ঠিক আছে? তো এর ফলে এটা বেসিক ডিফারেন্স। আর ইটস ক্রিয়েটস এ শার্প এজ, মানে ধারালো একটা শার্প এজ তৈরি হয়, বাট অ্যামরফাসে কোনো শার্প এজ তৈরি হয় না। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ক্রিস্টালাইন আর অ্যামরফাস। এবার ক্রিস্টালাইন সলিড ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দ্য পার্টিকেলস নেচার অ্যান্ড দেয়ার ইন্টারেকশন। তো কত রকমের ক্রিস্টালাইন সলিড হয়? তো ক্রিস্টালাইন সলিড দেখো বেসিক্যালি চার রকমের হয় পার্টিকেলের নেচারের উপরে বা বন্ডিং এর উপরে। একটা হচ্ছে আয়নিক সলিড, একটা হচ্ছে কোভ্যালেন্ট সলিড, একটা মেটালিক সলিড, একটা মলিকুলার সলিড। আয়নিক সলিডের যে পার্টিকেলসগুলো সেগুলো আয়ন্স হয়, এবং এদের মধ্যে একটা ইন্টার আয়নিক অ্যাট্রাকশন আছে, যেটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলে, যেটা আমরা NaCl এ পাই, সিজিয়াম ক্লোরাইডে পাই বা পটাশিয়াম ক্লোরাইডে পাই। কোভ্যালেন্ট সলিড অ্যাটমের মধ্যে হয় এবং তাদের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড থাকে, যেটা ডায়মন্ড বা গ্রাফাইটে দেখি। মেটালিক সলিড মেটালিক কার্নেল থাকে এবং অ্যাট্রাকশন বিটুইন দ্য মেটাল কার্নেল অ্যান্ড ফ্রি ইলেকট্রনের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে? যেমন ধরো, এবং এটাকে আমরা বলি ইলেকট্রন সি মডেল, যে যত বেশি আনপেয়ার ইলেকট্রন থাকে, কালকে আমি পড়াচ্ছিলাম তোমাদের, যত বেশি আনপেয়ার থাকে তত মেটালিক বন্ড স্ট্রং। ঠিক আছে? তো এইরকম মেটাল কার্নেল, আর এখানে হচ্ছে এই যে হলুদ করে যেগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রনের ক্লাব বা ইলেকট্রনের আনপেয়ার ইলেকট্রনের সি। তো সেখানে এটা বন্ড মানে অ্যাটাচ করে রাখে, দিস ইজ মেটালিক বন্ড। আর মলিকুলার সলিড হচ্ছে যেটা একটা উইক ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, যেমন হাইড্রোজেন বন্ড, ফসফরাস, আইস, সালফার, এগুলো হচ্ছে মলিকুলার সলিড। ঠিক আছে? এবার চলে আসি সলিডের একটা ইউনিট সেল, বলছে কি একটা যে কোনো ক্রিস্টালাইন সিস্টেমের একটা ইউনিট পার্ট, যেটা বারবার রিপিট করে করে ডিফারেন্ট থ্রিডি ডিরেকশনে ক্রিস্টাল ল্যাটিসটা তৈরি করে। যেমন তার মানে এটাকে ইউনিট সেল বলে। দেখতে পাচ্ছ, দেখো আমি যদি এইভাবে ভাবি যে চারখানা বল আছে, একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। ধরো চারখানা বল আছে, এইভাবে একটু বুঝতে সুবিধা। ধরো চারটে বল আছে, এরকম চারখানা বল আছে, এই একটা বল, এই একটা বল, এই একটা বল, এই একটা বল। ঠিক এর পিছনে তুমি চারখানা বল একই রকম ভাবে লাগালে। এবার একটু ভিজুয়ালাইজ করো, প্রত্যেকটা বলের সেন্টার গুলোকে তুমি যদি জুড়ে দাও, তাহলে তুমি একটা এরকম একটা কিউব পাও।
পিছনে চারটে বল, সামনে চারটে বলের যদি সেন্টারগুলোকে জুড়ে দাও, তাহলে তুমি একটা কিউব পাবে। সো দিস কিউব ইজ দ্য ইউনিট পার্ট অফ দ্য ক্রিস্টাল সিস্টেম, যেটা বারবার রিপিট হয়ে হয়ে পুরো ক্রিস্টালাইন সলিডটা তৈরি হয়। বুঝতে পারছি যে হোয়াট ইজ ইউনিট সেল? দেবমিতা বোঝা যাচ্ছে? তাহলে যে কোনো ইউনিট সেলের বেসিক্যালি মনে রাখবে তিনখানা এজ লেন্থ হয়, একটা একটা এ বি সি আমরা জানি, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাকে আমরা বলি, লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট। আর আলফা বিটা গামা হচ্ছে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল। ঠিক আছে? এবার অন দ্য বেসিস অফ দেয়ার কম্পারিজন, মানে এজ লেন্থগুলোর মধ্যে রিলেশন আর তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, তাদের অ্যাঙ্গেলের ভ্যালুর উপর ডিপেন্ড করে এই পার্টিকুলার ইউনিট সেলের জিওমেট্রিকে অনেক রকমভাবে ক্লাসিফাই করা হয়। যেমন ধরো এটাকে মাথায় রাখার জন্য একটা সহজ ট্রিক আছে, এইভাবে মনে রাখতে পারো, সিটিও, সিটিও আর এইচ এমটি, এইভাবে মাথায় রাখতে পারো। সিটিও, এই ওয়ার্ডটা মাথায় রাখতে পারো, সিটিও আর এইচ এমটি। কেন এই অর্ডারে বলছি তার একটা কারণ আছে, মাথায় রাখতে সুবিধা হয়। তো সিটিও মানে কি, দেখো আমি কিভাবে মাথায় রাখছি। প্রথমে তুমি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি করো, ঠিক আছে? এবার দেখো একটা একটা করে নট ইকুয়াল হবে। এবার এখানে দেখো বি নট ইকুয়াল সি হয়ে গেল, আবার এখানে এ নট ইকুয়াল বি নট ইকুয়াল টু সি হয়ে গেল। একটা এ এত অব্দি একটা ধরো একটা কালেকশন হবে। তারপরে দেখো আবার এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, আবার এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস, দেখো রিপিট হচ্ছে। আবার এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, ট্রাইক্লিনিকে সবকটাই নট ইকুয়ালস। তার মানে তুমি যদি এই অর্ডারটা মাথায় রাখো, সিটিও আর এইচ এমটি, তা তোমার মাথায় রাখবে যে এবিসিটা কিরকম ভাবে হচ্ছে। একই রকম ভাবে আলফা বিটা গামাকেও মাথায় রাখা যায়। দেখো প্রথম তিনটে ক্ষেত্রে দেখো আলফা বিটা গামাটা তিনটেই 90 ডিগ্রি, আর পরের তিনটেতে দেখো চেঞ্জ হচ্ছে, আলফা গামাটা সেম, বিটা আলাদা, 90 ডিগ্রি না। তারপর একটা গামা 120 ডিগ্রি, তারপর একটা হচ্ছে আলফা গামাটা সেম, বিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, ট্রাইক্লিনিকে কোনোটাই সেম না। তাহলে এই যে সিটিও আর এইচ এমটি, এদের যে বেসিক এবিসির ভ্যালু, আলফা বিটা গামার ভ্যালু, তার বেসিসে ইউনিট সেলটাকে ক্লাসিফাই করা হয়। তো সি ফর হচ্ছে কিউবিকাল, টি ফর টেট্রাগোনাল, ও ফর অর্থোরম্বিক, আর ফর রম্বোহেড্রাল, এইচ ফর হেক্সাগোনাল, এম ফর মনোক্লিনিক, টি ফর ট্রাই। তো এতগুলো পার্ট আছে, ঠিক আছে? এবার এই যে ক্রিস্টাল সিস্টেমটার, এবার আসল জায়গাটা আসছে যেখান থেকে আমাদের অঙ্কগুলো আসে। এই ক্রিস্টাল সিস্টেমটার তিনটে বা চারটে টাইপ আছে। একটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, একটা হচ্ছে ফেস সেন্টার কিউবিক সেল, একটা হচ্ছে বডি সেন্টার কিউবিক সেল, আর একটা হচ্ছে এন্ড সেন্টার কিউবিক সেল। একটু বোঝো ব্যাপারটা কিরকম। প্রথম হচ্ছে সিম্পল কিউবিক সেল, যেটাকে আমরা প্রিমিটিভ ইউনিট সেল বলি। এটা কিরকম, একটা কিউব আছে মনে করো, ঠিক আগেরটার মতো, ওই চারটে বল আছে, ওই চারটে বলের সেন্টারগুলোকে জুড়ে একটা কিউব করা হয়েছে। তার মানে প্রত্যেকটা কিউবের একটা করে যে পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে একটা করে, আটখানা পয়েন্টে আটখানা কিউব আছে। এবার একটু ভাবো, তুমি ধরো এরকম আটখানা বল দিয়ে একটা কিউব তৈরি করেছো। এবার কিউবটা তো বেসিক্যালি কি স্ট্রেট লাইন, আর বলগুলো কি সার্কুলার হয়। এবার তুমি যদি এটাকে কিউব তৈরি করতে চাও, তাহলে তোমাকে এখান থেকে কাটতে হবে, এখান দিয়ে কাটতে হবে, এখান দিয়ে কাটতে হবে, এপাশ দিয়ে কাটতে হবে, এপাশ দিয়ে কাটতে হবে, তারপর ওপাশ দিয়ে কাটতে হবে। তাহলে কাটলে তবে তুমি একটা কিউব পাবে। তাহলে তুমি যে বলের পোর্শনগুলোকে কাটছো, তার একটা সার্টেন ফ্র্যাকশন কিউবের ভিতর থাকছে, আর বাকি সার্টেন ফ্র্যাকশনটা তুমি কিউব থেকে বাইরে বের করে দিচ্ছ। তা তুমি যদি একটু ভিজুয়ালাইজ করো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার ঘরেরটা যদি কিউবিক্যাল শেপ হয়, তাহলে তোমার ঘরের প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা কর্নারে এরকম টাইপের একটা শেপ হবে, যেটা দেখতে কিছুটা কিরকম বলো। তো এটা তুমি মোসাম্বি লেবু নিয়ে, মোসাম্বি লেবুটাকে প্রথমে হাফ কাটো, তারপরে যদি তাকে আবার কাটো, কাটলে যেরকম একটা ট্রায়াঙ্গুলার শেপের হয়, এরকম একটা কর্নারের মধ্যে ফিট হবে। দেখো সবাই এটা বুঝলে কিনা, এইটা বুঝলে অনেকটা আর কি বুঝে যাবে। তুমি একটা মোসাম্বি লেবুকে ধরো, মোসাম্বি লেবু আটখানা মানে আট, প্রথমে ধরো ভাঙলে দুটো হাফে, সেটাকে আবার মাঝখান দিয়ে কাটলে এটা এরকম তৈরি হয়, হাফ সার্কেলের মতো। আবার এখান দিয়ে কাটলে দেখবে এটা একটা ট্রায়াঙ্গুলার শেপের তৈরি হয়, মানে এরকম টাইপের দেখতে। তাহলে এই যে শেপটা, এই শেপটাই এই কর্নারের মধ্যে অ্যাটাচ হতে পারে। তার মানে যখন তুমি কাটছো, পুরো ওই বলটার এরকম 1/8 ফ্র্যাকশন কিউবের ভিতর থাকছে, বাকি 7/8 ফ্র্যাকশন কিন্তু কিউবের বাইরে কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বলি এই কিউবটার মধ্যে কন্ট্রিবিউশন অফ অ্যাটম কত, তাহলে আমাকে বলবো যে কোনো একটা কর্নারে 1/8, তাহলে আটখানা কর্নারে 1/8 ইন্টু 1। তাহলে প্রিমিটিভ ইউনিট সেলের কন্ট্রিবিউশন অফ অ্যাটম হচ্ছে 1 জাস্ট, মানে এই কিউবটার ভিতরে
একটা অ্যাটমের ইকুইভ্যালেন্ট অ্যাটম ভিতরে ঢুকে আছে। ঠিক আছে? তাছাড়া আমার তার প্যাকিং ফ্র্যাকশন কি হবে? তাহলে প্যাকিং ফ্র্যাকশন হবে একটা কিউব, একটা স্ফিয়ারের ইকুইভ্যালেন্ট। একটা স্ফিয়ারের ভলিউম কি? 4/3 পাই আর কিউব। হ্যাঁ বলো, বলো। কোন জায়গাটা বুঝলে না বলো? ধরো তোমার ঘরটা, যে ঘরটা তুমি বসে আছো, হ্যাঁ, মানে তুমি ধরো তোমার যে ঘরটা বসে আছো সেই ঘরটার প্রত্যেকটা কর্নারে একটা করে এরকম বল আছে। ঠিক আছে? বল তো স্ফেরিক্যাল হয়। ঠিক আছে, ভাবো, ভিজুয়ালাইজ করো। এবার তুমি বলটাকে যখন তুমি কাটছো মাঝখান দিয়ে, ধরো তুমি এরকম একটা 3D পোর্শনে কাটছো, এরকম ভাবে কাটছো, এখান দিয়ে কাটছো, এখান দিয়ে কাটছো। ঠিক আছে? তাহলে তুমি যখন কাটবে তাহলে বলের এই ফ্র্যাকশনটা, যেটা আমি এখানে দেখো আউটলাইন করে দিচ্ছি, এই ফ্র্যাকশনটাই শুধু ঘরের ভিতরে আছে, তাই না? বাকি বাকি পোর্শনগুলো তো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। বোঝাতে পারছি? কাটছি তার কারণটা হচ্ছে আমি তোমাকে তো বেসিক্যালি একটা জিওমেট্রি বোঝাতে হবে। স্ফেরিক্যালে তো কোনো জিওমেট্রি হয় না, তাই না? তোমাকে যখন একটা স্ট্রেট লাইন বোঝাতে হবে, তোমাকে একটা কিউব নিয়ে তোমাকে ভাবাতে হবে। তাহলে কিউব মানেটা কি? কিউব তো একটা স্ট্রেট লাইন, আর স্ফিয়ার তো একটা একটা কার্ভি সারফেস। তাহলে এই কার্ভি সারফেসের কোন পোর্শনটাই কিউবের ভিতরে ঢুকে আছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? মানে এই যে আটখানা বল আছে, এই যে চারটে আর পিছনে এই চারটে আটখানা বল আছে, এই আটটা বলের সেন্টারগুলোকে জুড়লে তুমি একটা কিউব পাচ্ছ, তাই তো? এবার ভাবো, এই কিউবটা যদি তুমি এখান থেকে এই কিউবটা বের করতে চাও, তা তোমার কি করতে হবে? এখান দিয়ে কাটতে হবে তো, এই পাশ দিয়ে কাটতে হবে, এই পাশ দিয়ে কাটতে হবে, তবে তো তুমি একটা কিউবিক্যাল শেপের পার্ট বের করে আনতে পারো আটখানা স্ফিয়ারের মধ্যে থেকে, তাই না? বুঝতে পারলাম? তাহলে তোমার যে ঘরে বসে আছো তার একটা কর্নারে কি এরকম এরকম টাইপের একটা ফ্র্যাকশন ওই কিউবের ভিতর থেকে যাবে। বাকি পোর্শন তুমি কেটে বার করে দিয়েছো। এখানে একটা এরকম ফ্র্যাকশন থাকবে, এখানেও এরকম একটা ফ্র্যাকশন থাকবে, এখানেও এরকম একটা ফ্র্যাকশন থাকবে, এখানেও থাকবে, এখানটাও থাকবে এরকম ভাবে, এখানেও থাকবে, এখানটাও থাকবে এরকম ভাবে। বুঝতে পারছি? এখানটাও থাকবে এরকম ভাবে। এগুলো ভিতরে পড়ে আছে, মানে বলটার একটা ফ্র্যাকশন। ঠিক আছে? এর জন্য বলছে কন্ট্রিবিউশন অফ অ্যাটম ইনসাইড দ্য সেল। ক্লিয়ার? তাহলে আটখানা কর্নারে 1/8 × 8 হবে। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত হচ্ছে? 1 হচ্ছে। 1/8 × 8 করলে 1 হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে পুরো, দেখো তাও তুমি যদি ভাবো, পুরো ইউনিট সেলটার মধ্যে কিন্তু শুধু বল, এই বলের পার্ট নেই, ফাঁকা জায়গা অনেক আছে। এই জায়গাগুলো তো ফাঁকা, তাই না? এই জায়গাগুলো গ্যাপ তো, ফাঁকা তো। কারণ এই যখনই এইটা আমি আঁকছি, বোঝো ব্যাপারটা, এইটা যখন আমি আঁকছি তখন এই জায়গাটায় একটা ফাঁকা তৈরি হচ্ছে না? এই জায়গাটার ভয়েড তৈরি হচ্ছে তো। কি বুঝছো? তাহলে কতটা পোর্শন ভয়েড আর কতটা পোর্শন প্যাকড সেটা বুঝবো কি করে? প্যাকিং ফ্র্যাকশন দিয়ে। তাহলে আমি কি করে প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করি? যে কন্ট্রিবিউশন অফ অ্যাটম একখানা যেহেতু হচ্ছে, এবং তার যেটা স্ফিয়ার, তার ভলিউম কি হবে? 4/3 পাই আর কি। সেটা কতটা ফ্র্যাকশনের মধ্যে? কিউবের ফ্র্যাকশনের মধ্যে। কিউব মানে কি? এ কিউব। এ কিউব মানে এজ লেন্থের কিউব। এবার এ এর সাথে আর এর রিলেশন কি? ইকুয়াল টু 2r। দেখো, এই একটা সাইড মানে কি? দুটো রেডিয়াসের ইকুয়াল তো। এই একটা রেডিয়াস, এই একটা রেডিয়াস, এই ইকুয়াল টু 2r হচ্ছে তো। তাহলে এই ইকুয়াল টু 2r লিখতে পারি। তাহলে এখানে 2r এর হোল কিউব লিখলাম, ইন্টু 100 করলে 52.8% আসে। তাহলে বাকি যে পোর্শনটা 47.2%, এটা হচ্ছে কি? ভয়েড। ক্লিয়ার? বুঝতে পারলাম?
এরপরে হচ্ছে আসছে ফেস সেন্টার কিউবিক সেল। এটা একটু অন্যরকম। এটা অন্যরকম মানে কি, ব্যাপারটা একই রকম। ওই আটখানা কর্নারে আছে। এবার একটু ভাবো, তোমার ঘরের যদি আটখানা দেওয়াল হয়, মানে ধরো রুফ আর মানে কি বলবো, মেঝেটাকে নিয়ে, মানে ছাদ আর যেখানে দাঁড়িয়ে আছো সেটাকে নিয়ে যদি আটখানা সারফেস হয়, তো আটখানা সারফেসের মাঝখানে, প্রত্যেকটা ফেসের মাঝখানে মনে করো একটা করে পার্টিকেল আছে। ঠিক আছে? তাহলে আটখানা ফেসে কি হবে? আটখানা ফেসের অ্যাটম হবে। এখানেটা, এখানে একটা, আটখানা ফেসের অ্যাটম। সরি, আটখানা তো না, ছটা হয়, সরি। আটখানা বলছি, ছটা হয়। ছটা ফেস হয়। তোমার ঘরটাকে নিয়ে ভাবো, তাহলেই বুঝতে পারবে। তাহলে তোমার কি হবে? এখানে কন্ট্রিবিউশন কি হবে? 1/8 × 8 তো থাকছেই। আর এই নীল পার্টিকেলগুলো ছখানা ফেসে আছে। এবার ভাবো, এই বলটার একটা পোর্শন এখানটা আছে, তারপর যখন তুমি কাটছো, তাহলে এই হাফ পোর্শন তো বেরিয়ে চলে যাচ্ছে, আর হাফ পোর্শন থেকে যাচ্ছে ভিতরে। তাহলে 1/2 × 6 ক্যালকুলেট হবে। তা টোটাল হবে কত? Z = 4। 1 × 8 প্লাস 1/2 × 6। 1 × 8/8 তো হবেই সবসময়। ক্লিয়ার? এর কন্ট্রিবিউশনটা 4 কেন হলো? হাফটা এলো বাবু, যেহেতু তোমার ফেসে, মানে ঘরের দেওয়ালের মাঝখানে একটা পার্টিকেল আছে, আর তুমি যখন কাটছো, তাহলে এই পার্টিকেলের হাফ পোর্শনটা কিউবের ভিতর থাকছে, বাকি হাফ পোর্শনটা তোমার কিউব থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তাই হাফ আসলো। মানে তুমি বেসিক্যালি ক্যালকুলেট করছো তোমার কিউবের ভিতরে কতটুকু আছে, ওই বলটার বা মলিকিউলটার বা অ্যাটমটার কতটা ফ্র্যাকশন কিউবের ভিতরে আছে। এই জন্য আমরা বলছি কন্ট্রিবিউশন অফ অ্যাটম, জেড কে কন্ট্রিবিউশন অফ অ্যাটম বলছি। ঠিক আছে? তাহলে এখানে 4 আসছে জেডটা, ফেস সেন্টারে জেড এর ভ্যালু 4 মনে রাখবে। তাহলে প্যাকিং ফ্র্যাকশন কত হবে? 4 × 4/3 πr কিউব, আগেরটার মতোই। বাই, এখানে এ আর আর এর মধ্যে রিলেশন আছে। এখানে এ আর এর মধ্যে রিলেশনটা দেখো, এখানে যেহেতু ফেসের মধ্যে একটা আছে, মানে এরকম ভাবে ভাবতে পারো ব্যাপারটা। ধরো এটা একটা ফেস, তাহলে তার এখানে একটা অ্যাটম আছে, এর ফেসের মাঝখানে একটা অ্যাটম আছে, আর এই কর্নারে আরেকটা অ্যাটম আছে। তাই তো? তাহলে আমি বলতে পারি এই যে ডায়াগোনালটা কি বেসিক্যালি, এই এ আর এ এর ডায়াগোনাল, এটা A√2। আর এই A√2 মানে কত? চারখানা রেডিয়াস, এই একটা আর, এই দুটো আর, এই একটা আর, তার মানে 4r। তাহলে 4r = A√2 যদি হয়, A হবে 2√2r। ঠিক আছে? তাহলে এখানে 2√2r এর হোল কিউব করলে 74% আসছে। আর ভয়েড তাহলে 1 - 74%, দ্যাট ইজ 26%। ঠিক আছে? দেখো বুঝলে কিন্তু, তোমাকে অনেক সময় এগুলো ক্যালকুলেট করতে দেয় না। এগুলো বেসিক্যালি তোমার অবজেক্টিভে আসে, যে ফেস সেন্টার কিউবিকে জেড এর ভ্যালু কত, এর প্যাকিং ফ্র্যাকশন কত, এর ভয়েড কত। ঠিক আছে? কিন্তু তুমি যদি নাও জানো, যদি এই জিনিসটা লজিকটা মাথায় থাকে, তাহলে তুমি ক্যালকুলেট করেও নিতে পারো। এবার নেক্সট আসছি বডি সেন্টার। বডি সেন্টারের ক্ষেত্রে ভাবো, ধরো তুমি তোমার ঘরের ঠিক মাঝখানে শূন্যে এরকম একটা বল ঝুলছে, ঠিক সেন্টার বডির মাঝখানে, মানে ঘরটার মাঝখানে শূন্যে ধরো একটা বল ঝুলছে, ঠিক যেটা বডির ঠিক মাঝখানে সেন্টারে আছে, ওই কিউবিকাল ঘরটা। তো সেটাকে বলে বডি সেন্টার কিউবিকাল সেট। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই পুরো বলটাই তো ঘরের ভিতরেই আছে। তাহলে আমি এর টোটাল কন্ট্রিবিউশন ওয়ানটাকেই নেব। তাহলে এখানে ক্যালকুলেশনটা কীভাবে হবে? 1/8 × 8 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে? এবার প্যাকিং ফ্র্যাকশন কী হবে? 2 × 4/3 πr কিউব বাই 4r/√3 এর হোল কিউব। 2 × 4/3, কারণ জেড এর ভ্যালু 2 হলো, 2 × 4/3 πr কিউব, আর নিচে 4r/√3 হোল কিউব। এবার দেখো সেই ক্যালকুলেশনটা করলে কি হচ্ছে, 68% আসছে। ক্লিয়ার? তাহলে ভয়েড কতটা আসছে? 32%। এবার তুমি বলো স্যার এই 4r/√3টা কী করে আসলো? এই 4r/√3টা এইভাবে আসলো, দেখো ডায়াগোনাল অফ দ্য কিউব হচ্ছে A√3। তাহলে এখানেও চারখানা রেডিয়াস, এর একটা আর, এর গোটা 2r, আর এর একটা আর, তাহলে 4r হয়। তাহলে A = 4r/√3।
থ্রি আর এই এর ভ্যালুটাকে আমি এখানে বসিয়ে দিই, বসালে 68% আসছে আর ভয়েড 32%। দেখো এই তিনটে হচ্ছে বেসিক আমাদের লাগে খুব। তো এই তিনটের মধ্যে আমি তাহলে দেখতেই পাচ্ছি সবচেয়ে বেশি দেখো প্যাকিং ফ্র্যাকশন হয় এই ফেস সেন্টারে, প্রায় 74%-এর কাছাকাছি। কোনো ডাউট থাকলে বলো এখন। এরপরে চলে আসছি এম সেন্টার ইউনিট সেল। এম সেন্টার ইউনিট সেল মানে যেখানে একদম তোমার যে কোনো দুটো দেওয়ালে ধরো তোমার দুটো অ্যাটম আছে, ঠিক আছে, সেটা কি উপরে একটা আর নিচেতে একটা, ঠিক আছে। তাহলে টোটাল কি হবে কন্ট্রিবিউশনটা 1/8 × 8, আর উপরে আর নিচে শুধু যেহেতু আছে হাফ ইন্টু টু, টোটাল জেড হবে 2। একই রকম যদি এইচ সেন্টার বল, এইচ সেন্টার এটা হচ্ছে এইচ সেন্টার। এইচ সেন্টার মানে প্রত্যেকটা এজের মাঝখানে একটা করে আছে। তাহলে এজের মাঝখানে যদি অ্যাটম থাকে মানে দেখতেই পাচ্ছ এইটি এজের মাঝখানে একটা atom। এই এজের মাঝখানে অ্যাটমের কন্ট্রিবিউশন হয় 1/4, যেরকম কর্নারে হয় 1/8, এজের মাঝখানে হয় 1/4। তাহলে টোটাল কটা এজ আছে, 12খানা এজ আছে। তাহলে 12খানা এজ ইন্টু 1/4 করলে 3 আসে, আর টোটাল কর্নারে আছে 8খানা, 1/8 × 8, তা তোমার টোটাল আসবে হচ্ছে 4, ঠিক আছে। তো এজ আর এন্ড সেন্টারটাকে একরকমই ধরা হয়। তাহলে বলছে এরকম ইচ ইউনিট সেল হ্যাভ 7 ক্রিস্টাল সিস্টেম হয় প্রত্যেকটা ইউনিট সেলে। তাহলে প্রত্যেকটা ইউনিট সেলে যদি 4খানা করে এরকম ইউনিট সেল থাকে তাহলে 28খানা ল্যাটিস এক্সিস্ট করতে পারে। তো ওই 28খানা ল্যাটিসের মধ্যে অনলি 14খানা এক্সিস্ট করে, বাকি 14খানা এক্সিস্ট করে না ডিউ টু ল্যাক অফ সিমেট্রি। এই যে 14খানা এক্সিস্ট করে তাদেরকে আমরা বলি ব্র্যাভিয়াস ল্যাটিস। ব্র্যাভিয়াস ল্যাটিস কি আবার বোঝাচ্ছি, এই যে 7খানা দেখলে, এখানে যে 7খানা দেখলে, এই 7টার প্রত্যেকটা 4টে টাইপ করে হতে পারে। প্রিমিটিভ হতে পারে, এজ সেন্টার হতে পারে, বডি সেন্টার হতে পারে, ফেস সেন্টার হতে পারে। তাহলে টোটাল কটা ল্যাটিস হবে, 4 × 7 × 28। তাহলে 28 যদি হয় তাহলে 28টার মধ্যে বলছে 14টা এক্সিস্ট করে বা 14টা এক্সিস্ট করে। সেই 14টা যে 14টা এক্সিস্ট করে তাদেরকে আমরা বলি ব্র্যাভিয়াস ল্যাটিস। ওকে, আচ্ছা। এবার দেখো খুব সুন্দর এখানে অঙ্ক আছে, অঙ্ক এই কোশ্চেনগুলো খুব দেয়, একটু ভিজুয়ালাইজ করলে অঙ্কগুলো হয়ে যায়। বলছে ইন এ ক্রিস্টাল সিস্টেম, একটু ভাবো, crystal system sodium plus occupies at the cube center and W atoms occupied at the corner, ঠিক আছে, আর O2 minus occupied at the face center। তাহলে ছবিটা ভাবো একটু কিরকম হচ্ছে, ছবিটা ভাবো তাহলে হয়ে যাবে। ছবিটা কিন্তু এর মতোই ছবিটা। ধরো এরকম ছবিটা আছে। ধরো এই যে এঁকেছি ছবিটা, এই ছবিটাতে বলেছে অক্সাইড আয়ন অ্যাট দ্য ফেস, তার মানে এই ব্লু গুলো হচ্ছে অক্সাইড, এই ব্লু গুলো হচ্ছে অক্সাইড, এটা হচ্ছে অক্সাইড। ডাব্লু অ্যাটমস অকুপাই অ্যাট দ্য কর্নার, তার মানে এইগুলো হচ্ছে ডাব্লু। আর ফেসে আছে হচ্ছে এনএ প্লাস অকুপাস কিউব সেন্টার, সরি, তো একটা এনএ প্লাস আমি একটা আঁকছি আরেকটা, তো সেইটা একটা কিউব সেন্টারে আছে। এখানটা এনএ প্লাসটা আছে একদম কিউব সেন্টার। তাহলে এনএ প্লাস পুরোটাই কিউবের ভিতরে আছে, ঠিক আছে। আর কর্নারে যারা আছে তারা কটা আছে, 8খানা কর্নার, 8খানা কর্নারে একটা করে, তাহলে 1/8 × 8, তাহলে টোটাল হচ্ছে কত, ডাব্লিউ পাস কটা হচ্ছে, একখানা হচ্ছে। আর অক্সাইড কতগুলো আছে, বলছে অক্সাইড গুলো আছে ফেস, তাহলে হাফ ইন্টু 6 হবে, 6টা ফেস যেহেতু। এবার তাহলে দেখো সোডিয়াম একখানা বেরোচ্ছে, উলফ্রাম একখানা বেরোচ্ছে, অক্সাইড 3টে বেরোচ্ছে। তা তাদের ইয়ে কি হবে, কম্পাউন্ডটা কি হবে, কম্পাউন্ডটা হবে হচ্ছে
NaWO3, এরকম ভাবে ভাবতে হবে। একই রকম ভাবে in a solid AB having a FCC type structure where A atoms occupy the corner of the cell and B atom at the face. If all the atoms along with the axis are removed along face, তাহলে what will be the formula? তাহলে কি বলেছে, এ আর বি আছে, মন দিয়ে বোঝো। তাহলে কত, এ বলেছে কোথায় আছে, কর্নারে আছে, তাহলে এ কতগুলো থাকবে, 1/8 × 8। বি কোথায় আছে, স্যার ফেসে আছে, তাহলে কটা থাকবে, 1/2 × 6, তিনখানা। এবার বলছে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর সমস্ত ফেসের অ্যাটমগুলোকে রিমুভ করা হচ্ছে। তাহলে এখান দিয়ে একটা অ্যাক্সিস টানা হয়েছে, ফেসে যে অ্যাটমগুলো আছে সেগুলোকে রিমুভ করা হচ্ছে। তাহলে দুটো অ্যাটম রিমুভ হয়েছে, 1/2 × 2। তাহলে কটা অ্যাটম বি পড়ে আছে, 3 - 1, দ্যাট ইজ 2। তাহলে A/B = 1:2। তাহলে হচ্ছে এর ফর্মুলাটা হবে AB2। ঠিক আছে, তো এইরকম গুলো আসে। পরে কতগুলো, হ্যাঁ বলো। ফেসে আছে বলে, ফেসে আছে, ফেস দেখো, বি অ্যাটম ফেসে আছে। যখনই অ্যাটম ফেসে থাকবে তখন তার কন্ট্রিবিউশন সবসময় হাফ দিয়ে মাল্টিপ্লাই হবে। যখনই অ্যাটম কর্নারে থাকবে তখন তার কন্ট্রিবিউশন 1/8 দিয়ে মাল্টিপ্লাই হবে। এটা একদম মানে বেদবাক্য। ঠিক আছে, যেমন সবসময় ফেসে থাকলে হাফ, কর্নারে থাকলে 1/8, আর যদি এজে থাকে তাহলে 1/4। এজটা করে দেয় না। আচ্ছা, যেমন ধরো এইটার ক্ষেত্রেই ভাবো, দেখো টোটাল বলেছে কতগুলো অ্যাটমস আছে। বলছে কি, বলছে ইন এ গিভেন কিউবিক ইউনিট সেল অ্যাজিউমিং পার্টিকেলস অ্যাজ পয়েন্ট মাস, ফাইন্ড ইটস মিনিমাম র্যাঙ্ক, মানে জেড বের করতে বলছে, কন্ট্রিবিউশন অফ অ্যাটম। বলছে ইফ এভরি এজ কনসিস্ট অফ 3 পার্টিকেল, প্রত্যেকটা এজে 3টে করে পার্টিকেল আছে, তার মানে এই কর্নারে দুটো আর এর মাঝখানে একটা, 3টে পার্টিকেল হলো। আর বলছে ইফ, বলছে উইথ ইকুয়াল ডিস্টেন্স, ভালো কথা। বলছে ইচ ফেস ডায়াগোনাল কনসিস্ট 3 পার্টিকেল, এই যে ফেস ডায়াগোনাল যেটা, সেখানেও 3টে আছে, তার মানে ফেসে একটা আছে আর কর্নারে তো দুটোই ছিল। আচ্ছা, এবার বলছে এভরি কিউব ডায়াগোনাল, মানে কিউব ডায়াগোনাল মানে এই কিউবের মাঝখানে, সেখানে কটা আছে, বলছে 5টা, তার মানে কর্নারে দুটো বাদ দিলে ভিতরে 3খানা থেকে যাচ্ছে, এই একটা, এই একটা, এই একটা। তাহলে বলছে টোটাল জেড কত, খুব মন দিয়ে বোঝো, ভালো অঙ্ক, এটা আইআইটি তে এসেছিল। তাই দেখো প্রথমে আমি কর্নারগুলোকে ভাবো, তাহলে প্রত্যেক কর্নারে আছে বোঝাই যাচ্ছে, তাহলে 1/8 × 8। এবার এজগুলোতে বলেছে কত আছে, ইচ এভরি এজ কনসিস্ট অফ 3 পার্টিকেল, তার মানে কর্নারগুলোকে বাদ দিলে একটা করে তো আছেই এজে পার্টিকেল। তাহলে কটা এজ আছে, 12খানা। তার ফ্র্যাকশন কি হয়, 1/4, তাহলে 3খানা হয়ে গেল। এবার ফেস, প্রত্যেকটা ফেসে দেখো, এই যেহেতু বলেছে ফেস ডায়াগোনালে 3খানা, তাহলে কর্নার বাদ দিলে একটা করে ফেসে থাকবে অ্যাটম। তাহলে ফেস কতগুলো হবে, 6খানা ফেসে, 1/2 × 6, 3খানা। এবার বাকি থাকলো কিউব ডায়াগোনাল। কিউব ডায়াগোনাল মানে ভিতরটা, ভাবো এই ভিতরটা, যে কোনো কিউবে মনে রাখবে 4টে কিউব ডায়াগোনাল হতে পারে। কি হবে, এই কর্নার থেকে এই কর্নার অবধি, এই কর্নার থেকে এই কর্নার অবধি, এই কর্নার থেকে এই কর্নার অবধি, আর এই কর্নার থেকে এই কর্নার। তা 4খানা এরকম কিউব ডায়াগোনাল একটা বডি দিয়ে পাস করে। তাহলে একটা বডি সেন্টার তো আছেই, বাকি ইচ অফ দ্য ডায়াগোনাল, মানে কিউব ডায়াগোনালে দেখো দুটো করে অ্যাটম থাকবে, যেহেতু বলেছে কিউব ডায়াগোনালে 5খানা অ্যাটম আছে, তাই 5টার মধ্যে এই দুটো ধরে নিয়েছি। তাহলে বাকি পড়ে থাকলো এই, এইটা, 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 এইটা তো বডিতে কাউন্ট হয়ে গেছে, তাহলে এই দুটো পড়ে থাকছে। তাহলে এই দুটো 4খানাতে 8খানা থাকবে। টোটাল কতগুলো হলো দেখো, এখানে 9টা, 15টা, একটা 16। তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, তাহলে প্যাকিং ফ্র্যাকশনটা বোঝা গেল যে দ্য ভলিউমস অফ দ্য অ্যাটমস অকুপাইড ইন দ্য ল্যাটিস বাই ভলিউম অফ দ্য কিউব ইন্টু 100, মানে কতটা প্যাকড আছে একটা
ইউনিট সেল, সেটাই প্যাকিং ফ্র্যাকশন দিয়ে বোঝানো যায়। আচ্ছা, এইচসিপিটা আমাদের আপাতত সিলেবাসে নেই, তো এইচসিপিটা করছি না। এবার যেটা আসছে, এই অঙ্কগুলো খুব আসে, এই অঙ্কগুলো বোর্ডে আসবেই। এটা হচ্ছে ডেন্সিটি, একটা অঙ্ক দেয়। তো ডেন্সিটি মানে কি? ডেন্সিটি অফ সলিড বা ইউনিট সেল হচ্ছে মাস অফ দ্য অ্যাটমস ইন দ্য ল্যাটিস বাই ভলিউম অফ দ্য কিউব। ঠিক আছে? তাহলে কি হবে ফর্মুলা? রো ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এ কিউ। জেড এম বাই এন এ কিউ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি একটা কম্পাউন্ড এ টু বি হ্যাজ এফসিসি স্ট্রাকচার, ওটা এফসিসি স্ট্রাকচার, ইট হ্যাজ দ্য ডেন্সিটি অফ 3.4 গ্রাম পার সিসি। ওর ডেন্সিটি হচ্ছে 3.4 গ্রাম পার সিসি। তারা জিজ্ঞেস করেছে ওর এজ লেন্থ কত। দেখো এফসিসি বলে দিয়েছে মানে এখানে আমি জেড পেয়ে যাচ্ছি। জেডটা কি? জেডটা আমরা জানি প্রিমিটিভ ইউনিট সেলের জন্য, নর্মাল ইউনিট সেলের জন্য 1, এফসিসির জন্য 4, বিসিসির জন্য 2। তাহলে এখানে যেহেতু এফসিসি বলে দিচ্ছে, জেড এর ভ্যালু কত? স্যার জেড এর ভ্যালু 4 হবে, বসিয়ে দিলাম। এম মলিকুলার ওয়েট বলে দিয়েছে দেখো 67, অ্যাভোগাড্রো নাম্বার বলে দিয়েছে, জানি। আর এজ লেন্থ বের করতে বলেছে, মানে এই কিউবটা বার করতে বলেছে। আর ডেন্সিটি বলে দিয়েছে 3.4 গ্রাম পার সিসি। তো সেখান থেকে এই কিউব বেরিয়ে যাবে। এই কিউব যেটা বেরোবে, কিউব রুট করলে এটা হবে তার সেন্টিমিটার রাখতে পারো বা অ্যাংস্ট্রমে রাখতে পারো। বুঝতে পারলাম? আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক। এই অঙ্কটা বলেছে দ্য ডেন্সিটি অফ এ সলিড আর্গন ইজ 1.6 গ্রাম পার এমএল। এমএল মানে সিসি, ঘাবড়ে যাবে, at minus 230 degrees Celsius. বলছে if argon atoms are assumed to be spherical of radius of এত, তাহলে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ আর্গন হ্যাজ অ্যাপারেন্টলি এমটি স্পেস, মানে ভয়েডটা বার করতে বলেছে। তাহলে ভয়েড বার করতে গেলে আমাকে কি বার করতে হবে? এই সলিডটার কি টাইপের সলিড সেটা বার করতে হবে, মানে জেডটা কি বার করতে হবে। জেডটা তো বলে দেয়নি, এফসিসি না বিসিসি না প্রিমিটিভ বলে দেয়নি। তাহলে আমি জেডটা বার করবো, কি করে বার করবো? দেখো এখানে কোনো একটা জায়গায় ডেন্সিটি বলে দিয়েছে, তাহলে ডেন্সিটি ইকুয়ালস টু জেড এম বাই এন এ কিউ। তাহলে এখানে আমার দুটো আননোন, এই জেডটাও আননোন, এই কিউবটাও আননোন, কারণ কোনো জায়গায় কোনো বলে দেয়নি এটা কি টাইপ অফ ক্রিস্টাল, মানে বিসিসি না এফসিসি বললে আমি এই রেডিয়াসের সাথে এর রিলেশন আনতে পারবো না। ঠিক আছে? মন দিয়ে বলছো। তাহলে আমি এখানে কি করলাম? জেড বাই এ কিউবটাকে বের করলাম। কিভাবে? রো ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার বাই এন করে। বলো কত? এবার আমরা প্যাকিং ফ্র্যাকশনের ফর্মুলা কি জানি? প্যাকিং ফ্র্যাকশন মানে জেড ইন্টু 4/3 পার আর কিউব বাই এ কিউব। তা দেখো এখানে আবার সেই জেড বাই এ কিউবটা পেয়ে যাচ্ছি। তাহলে সেই জেড বাই এ কিউবের যে ভ্যালুটা বেরিয়েছে সেটা আমি এখানে পুট করে দিলাম। বাকিগুলো যা থাকলো থাকলো, রেডিয়াসের ভ্যালু তো বলে দিয়েছে। তো সেখান থেকে আমি দেখো প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালুটা পেয়ে যেতে। দেখো বুঝলে কিনা? তার মানে এখানে উইদাউট নোয়িং দ্য টাইপ অফ ক্রিস্টাল জিওমেট্রি আমি কিন্তু প্যাকিং ফ্র্যাকশনটা বের করতে পারবো। ওকে, চলো এবার আসছি কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বারটা জাস্ট একটু বলে রাখি, খুব একটা দরকার আপাতত হচ্ছে না। কোঅর্ডিনেশন নাম্বার মানে ইট ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস হুইচ ইজ ক্লোজেস্ট টু আ পার্টিকুলার অ্যাটম। ঠিক আছে? কোনো পার্টিকুলার অ্যাটমের কতটা কাছে আছে সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন। আচ্ছা, তোমার একটা অপশন বেস্ট হচ্ছে এসব না করে একটা অঙ্ক করো। ইয়ে, কেন বলে এই সলিড স্টেটে যে ডেন্সিটির অঙ্কগুলো আসবে, তো আমি একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা করার চেষ্টা করো। তো অঙ্কটা আমি নিচে দিচ্ছি। তো অঙ্ক দিচ্ছি পরে। আমি আবার বলছি, ডেন্সিটি ফর্মুলাটা হচ্ছে রো ইকুয়ালস টু জেড এম বাই এন এ কি, যেখানে এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে এজ লেন্থ, জেডটা হচ্ছে নাম্বার অফ কন্ট্রিবিউশন। তো নিটেই একটা কোশ্চেন এসেছিল, দেখো এরকম টাইপের একটা কোশ্চেন এসছে। নিট 2013 বলছে, আগে আসতো এটা, এখন এখন অবশ্য বাদ দিয়ে দিয়েছে, কিন্তু ডাব্লিউবিজেই বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসতে পারে। আর মেটাল হ্যাজ এফসিসি স্ট্রাকচার। ঠিক আছে? দ্য এজ লেন্থ, দ্য এজ লেন্থ ইজ
এর লেন্থ অফ দ্য সেল হচ্ছে 404 পিকোমিটার, বলছে দ্য ডেন্সিটি অফ দ্য মেটাল হচ্ছে 2.72 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ফাইন্ড দ্য মোলার মাস, অর অ্যাটমিক মাস। ঠিক আছে, এটা বার করতে বলেছে। তাহলে আমার কি বার করতে বলেছে? এমটাকে বার করতে বলেছে। বাকি সব বলে দিয়েছি, একটু চেষ্টা করো। 1 পিকোমিটার সমান সমান মাথায় রাখবে 10⁻⁻10 সেন্টিমিটার। একটু করার চেষ্টা করো, বুঝলে রমিতা? ট্রাই করো অঙ্কটা, তারপর আবার ব্যাক করছি। এই একটা অঙ্ক আসে পরীক্ষা, তাই করাচ্ছি। করো, 2-3 মিনিট সময় দিচ্ছি, করে দাও। হচ্ছে? দেখো, দেখো যদি করে থাকো তো মিলিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। কি হচ্ছে বলছে আমাকে, জেড বার করতে বলছো, জেড বলে দিয়েছে, এম বার করতে বলছে। তাহলে রো ইকুয়ালস টু জেড এম বাই এন এ ইন্টু এ কিউ। রো বলেছে 2.72, এফসিসি যেহেতু, তাই জেড এর ভ্যালু 4 হবে। এমটা জানি না, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23। আর এই কিউব কত বলেছে? 404 10⁻10। তাহলে কত? 404 ইন্টু 10⁻10 এর হোল কিউব। তো
তো এটা একটু ক্যালকুলেট করতে হবে। 2.72 ইন্টু 6.02 ইন্টু 10^23 বাই 4 ইন্টু, এখানে মানে 30 আর এখানে 27, 10^7 পড়ে থাকে, আর এখানে 404 এর হোল কিউবটা পড়ে থাকে। তো ক্যালকুলেট করলে এটা অ্যারাউন্ড 27 আসবে। ঠিক আছে, সরি, গ্রাম পার সিসি না, 27 গ্রাম। তাহলে অ্যাটমিক মাস হবে তার, বোঝা যাচ্ছে এটা অ্যালুমিনিয়ামের ক্রিস্টালের কথা বলছে, 27-এর মতো তার অ্যাটমিক মাস হবে। বোঝাতে পারলাম জমিতা? এরকম অঙ্ক আসবে কিন্তু, হ্যাঁ, পরীক্ষা, এর জন্য আমি বলে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি, এটা নিউমেরিক্যাল পার্ট হলো। এবার যেটা আসছে সেটা হচ্ছে ডিফেক্টস, ডিফেক্টস না মানে বেসিক্যালি রেডিয়াস রেশিও। বলছে যে প্রত্যেকটা টাইপ অফ সলিডের দুটো টাইপ অফ ভয়েড হতে পারে। কি কিরকম হতে পারে? এটা 2 ডাইমেনশন ভয়েড, এটা 3 ডাইমেনশন ভয়েড। ও 2 ডাইমেনশন ভয়েড মানে কি, ধরো তুমি তিনখানা বল নিলে, তিনটে বলকে রাখলে দেখবে এটি জাংশনে একটা এরকম ভয়েড তৈরি হবে মাঝখানে। ঠিক আছে, তো জাংশনে দু রকমের ভয়েড হতে পারে। কি কি? এটা লক্ষ্য করো, উম, এই জায়গাটা একটা ভয়েড হতে পারছে, দেখো গ্যাপ হচ্ছে। যদি চারখানা বলকে পাশাপাশি রাখো তাহলে দেখো এই জায়গাটা একটা ভয়েড তৈরি হচ্ছে। তাহলে এই ভয়েডটাকে বলে ট্রায়াঙ্গুলার ভয়েড, এটাকে বলে স্কোয়ার ভয়েড। ঠিক আছে, একই রকমের 3 ডাইমেনশনে দু রকমের ভয়েড হয়। একটা টেট্রাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েডটা কিরকম? ধরো তুমি তিনটে ট্রায়াঙ্গুলার ভয়েড রেখেছিল, তার উপরে একটা তুমি বল রাখলে। তা তুমি ভাবো, এই যে তিনটে বল, এই তিনটে বলের মাঝখানে এখানে একটা গ্যাপ থাকবে তো, তাই না? মানে আমি সামনের বলটা আঁকিনি, সামনের বলটা আঁকলে এরকম হয়, তাহলে ভিতরে তো একটা ফাঁকা জায়গা থাকবে তো, এরকম একটা কার্ভি টাইপের। তাহলে এই যে যে ক্লিভেজটা তৈরি হচ্ছে এদের চারটে বলের জাংশনে, এইটা কি বলছে? টেট্রাহেড্রাল ভয়েড। তো মনে রাখবে, নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস এর সাথে কানেক্টেড থাকে দুটো নাম্বার অফ অ্যাটমস, মানে এই উপরে একটা আর নিচে একটা। আর অক্টাহেড্রাল ভয়েডটা কিরকম? অক্টাহেড্রাল ভয়েডটা হচ্ছে কিরকম, দেখো অক্টাহেড্রালের মতো মনে করতে পারো। ধরো তিনখানা তুমি বল নিয়েছো, আর ঠিক তার অপোজিটে তুমি তিনখানা বল রেখেছো, এটাই যে অক্টাহেড্রাল শেপ। আর ঠিক এদের মাঝখানে কর্নারে একটা সেন্টারে একটা ভয়েড তৈরি হবে, সেটাকে বলছে অক্টাহেড্রাল ভয়েড। অক্টাহেড্রাল ভয়েড সবসময় মনে রাখবে, দুটো ভয়েডে দুটো অ্যাটমস হয় বলে ইচ অফ দ্য অক্টাহেড্রাল ভয়েডস ইকুয়ালস টু এন নাম্বার অফ অ্যাটমস। তার মানে তুমি যদি বলি, ধরো বিসিসি, বিসিসিতে কতগুলো ভয়েড আছে? তো বিসিসি তুমি জেড এর ভ্যালু দেখো 2 জানিয়েছো, তাহলে জেড যদি 2 হয় তার টেট্রাহেড্রাল ভয়েড চারখানা হবে, অক্টাহেড্রাল ভয়েড দুখানা হবে, কারণ এন ইকুয়ালস টু এখানে 2n হবে। এফসির জন্য দেখো ঠিক ডাবল হবে। কিরকম? এফসির জন্য জেড এর ভ্যালু 4 পড়েছি, তার টেট্রাহেড্রাল কি হবে? তার ডাবল হবে 8। অক্টাহেড্রাল কত হবে? তার সেম। ঠিক আছে, এখানে কোথায় কোথায় আছে বলে দিয়েছি টেট্রাহেড্রাল ভয়েডগুলো দেখো। টেট্রাহেড্রাল ভয়েডগুলো হয় হচ্ছে কিউব ডায়াগোনালে 8খানা। আর অক্টাহেড্রাল ভয়েডগুলো হয় কোথায়? একটা হয় হচ্ছে কিউব সেন্টারে, বাকিগুলো হয় এর সেন্টারে। ঠিক আছে, জিজ্ঞেস করে কোথায় কোন ভয়েডগুলো থাকে, সেগুলো একটু মাথায় রাখবে। তো এবার যেটা চলে আসছি সলিডের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে ডিফেক্টস অফ সলিড। ডিফেক্ট অফ সলিড মানে কি? যে কোনো সলিডের উপর যদি তুমি একটা হিটিং এফেক্ট বা ইলেকট্রিক্যাল এফেক্ট বা ফিজিক্যাল কোনো টর্শন দাও, তাহলে তার ক্রিস্টালগুলো কি হবে? এটা ইরেগুলারিটিস হবে অ্যারেঞ্জমেন্টে, তো তাকেই আমরা ডিফেক্টস বলি। তো ডিফেক্টস বেসিক্যালি দু রকমের হয়, একটা
হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, এটা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট মানে যেখানে স্টয়চিওমেট্রিক রেশিও অফ দ্য ক্যাটায়ন অ্যানায়নটা মেনটেন থাকে ডিফেক্টের আগে ডিফেক্টের পরে। আর নন স্টয়চিওমেট্রিক যেখানে মেনটেন থাকে না রেশিওটা। স্টয়চিওমেট্রিক রেশিও দু রকমের হয়, একটা শর্টকি একটা ফ্র্যাঙ্কেল। নন স্টয়চিওমেট্রিক রেশিও ডিফেক্ট ও দু রকমের হয়, একটা মেটাল এক্সেস ডিফেক্ট, একটা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। তো শর্ট কি ফ্র্যাঙ্কেলটা এইভাবে মনে মনে রাখার একটা ট্রিক আছে। শর্ট কি মানে শর্ট, এই কথাটা মাথায় রাখবে, তার মানে এখানে ডেন্সিটি কমে যায়, ঠিক আছে। আর ফ্র্যাঙ্কেল কথাটা এইভাবে মনে রাখতে পারো যে এটা ফ্রি। ফ্রি মানে এখানে ফ্রি বা মাঝের গ্যাপে এসে অ্যাটমটা বসে, তাই এটাকে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট বলে। মানে কিরকম বোঝাচ্ছি দেখো, তোর শর্ট কি ডিফেক্ট ইন আয়নিক ক্রিস্টাল অ্যারাইজেস when equal number of cation anions are missing। মানে ধরো এখান থেকে যেটা ক্যাটায়ন বেরিয়ে যায়, একদমভাবে একটা অ্যানায়নও বেরোয়, তাকে আমরা বলি শর্ট কি ডিফেক্ট। যেহেতু দুটোই বেরিয়ে যাচ্ছে, তারপরে ডেন্সিটি অফ দ্য ক্রিস্টাল কমে যায়, কারণ মাস কমে যাচ্ছে। আর ফ্রেঙ্কেল ডিফেক্টে কি হয়, কেউ বেরোয় না, কি করে জাস্ট তার পজিশনটাকে সরায়। মানে ধরো যে পজিশনে ছিল সেখান থেকে বেরিয়ে একটা ইন্টারস্টিশিয়াল গ্যাপে মাঝখানে চলে আসে, ঠিক আছে, তাকে ফ্রেঙ্কেল ডিফেক্ট বলে। এবং এর ক্ষেত্রে ডেন্সিটি অফ দ্য ক্রিস্টাল ডাজ নট চেঞ্জ, ডেন্সিটি কোনো চেঞ্জ হয় না, একই রকম ডেন্সিটি অ্যাজ ইট ইজ থাকে, তাই এটাকে আমরা ফ্রেঙ্কেল ডিফেক্ট বলি। তা দু রকমের ডিফেক্ট হয়, একটা শর্ট কি আর একটা ফ্রেঙ্কেল। আচ্ছা, এবার নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টের আন্ডারে কি হয়, মেটাল এক্সেস ডিফেক্ট। খুব সহজভাবে আমরা দেখেছি হয়তো, মেটাল এক্সেস ডিফেক্ট কোথায় দেখা যায়, জিঙ্ক অক্সাইডে দেখা যায়। তো এখানে কিরকম হয়েছে দেখো, লক্ষ্য করো। তো মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়ন। দেখো মেটাল এক্সেস বলছে, তার মানে ক্যাটায়নটা বেশি থাকে। ধরো জিঙ্ক অক্সাইড আগে 10টা করে ছিল, এবার এখান থেকে যখনই তুমি জিঙ্ক অক্সাইড হিট করছো, এই অক্সিজেন গ্যাসটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে অক্সিজেন গ্যাসটা যখন বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, অ্যানায়নিক ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, অ্যানায়ন কমে যাচ্ছে। তাহলে ওই জায়গাটা কি হচ্ছে, জিঙ্ক কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে জিঙ্ক বেশি হচ্ছে মানে কি, তা মেটাল এক্সেস হচ্ছে। জিঙ্ক বেশি হচ্ছে কেন, মেটাল কেন বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে অক্সিজেনটা বেরিয়ে গেছে, মেটালের রেশিওটা কি হলো, উইথ রেসপেক্ট টু অক্সিজেন বেড়ে গেল। আগে কি ছিল, 10:10 ছিল, এখন 10:8 হয়ে গেল। তো এটাকেই বলে মেটাল এক্সেস ডিফেক্ট, বা আমরা বলতে পারি এফ সেন্টার, এটাকে এফ সেন্টারও বলে, বা এটা নাম আছে ফারবেনজার সেন্টার। এবং এর জন্য দেখা যায় যে জিঙ্ক অক্সাইডকে তুমি যদি হিট করো, এটা একটু ইয়েলো কালার হয়ে যায়। তো এই ইয়েলো কালারটার পিছনে এটাই হচ্ছে রিস্ক, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টটা কি বলছে, বলছে আ ক্যাটায়ন্স ইজ মিসিং ফ্রম দ্য ল্যাটিস সাইট to maintain the electrical neutrality. One of the nearest metal ions acquires an extra positive charge. This type of defect is called anionic by metal deficiency defect। মানে কিরকম ব্যাপারটা বোঝো, ধরো তুমি এটা ফেরাস অক্সাইডের ক্রিস্টাল আছে, তো সেখান থেকে তুমি একটা ফেরাসকে, তিনখানা ফেরাসকে বাদ দিয়ে দিলে, তা তিনটে ফেরাসকে বাদ দিলে এবং কি করলে, দুটো ফেরিককে ঢুকিয়ে দিলে। দেখো ব্যালেন্সটা একই থাকলো, +6 বেরোলো, +6 ঢুকলো, কিন্তু নাম্বার অফ আয়রন অ্যাটম কি হলো, কমে গেল। তাই এটাকে বলছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, ঠিক আছে। এবং মেটাল এফিসিয়েন্সি ডিফেক্টের জন্য দেখবে কিছু কিছু ক্রিস্টালে এরকম টাইপের নন স্টয়চিওমেট্রিক ফর্মুলা দেখা যায়। আচ্ছা, এইটা হলো আমাদের ডিফেক্টসের 4টে পার্ট। এবার আসছি কন্ডাক্টিভিটি অফ দ্য সলিড। সলিডের একটা কন্ডাক্টিভ নেচার থাকে। সলিড 3 রকমের হয়, কিছু কিছু হয় গুড কন্ডাক্টর, কিছু হয় সেমি কন্ডাক্টর, কিছু হয় ইনসুলেটর। এবার এই কন্ডাক্টিভিটিটা কিসের উপর ডিপেন্ড করে, সলিডের 2 রকমের ব্যান্ড হয় এই মেটালগুলো, একটা হয় ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। যদি ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড একটা একটার সাথে কি করে, ওভারল্যাপ করে থাকে, তাহলে আমরা বলতে পারি ইজিলি ইলেকট্রনটা মুভ করতে পারবে, তাহলে সেগুলো কন্ডাক্টর। আর ইনসুলেটর কি হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ হয়, ফলে ইলেকট্রন জাম্পটা ফরবিডেন হয়ে যায়। তাহলে কি হয়, ইলেকট্রন পাস করাতে পারে না। কিন্তু ইনসুলেটর কি হয়, পোর কন্ডাক্টর হয় অফ কন্ডাক্টিভিটি। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এদের মধ্যে যে গ্যাপটা থাকে ইলেকট্রনের, এই
কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে গ্যাপ থাকে, বাট নট ফরবিডেন, মানে ইলেকট্রন জাম্প ইজ পসিবল। তাই যেহেতু ইলেকট্রন জাম্প পসিবল, তাই এদের কন্ডাক্টিভিটি মানে নর্মাল কন্ডাক্টরের থেকে একটু কম হয়, কিন্তু ইনসুলেটরের থেকে একটু আবার বেশি হয়। যেমন সেমিকন্ডাক্টর বেসিক্যালি সিলিকন, জার্মেনিয়াম এগুলো হয়। এবার এইগুলো আমরা কোথায় ইউজ করি? ইলেকট্রনিক্স জিনিসে ইউজ করি। তো কীভাবে ইউজ করি আমরা ফিজিক্সে পড়বো হয়তো। তো এটাকে আমরা বলি ডোপিং বলি। ডোপিং মানে কি? বলছে when a metal of an element is deliberately added to an another lattice to improve its physical property, মানে তুমি জোর করে কি করলে একটা এলিমেন্টকে সরিয়ে ওর জায়গায় অন্য একটা এলিমেন্টকে ভিতরে বসিয়ে দিলে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডোপিং প্রসেস। এবং এই ডোপিং করে দু রকমের সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, পি মানে হচ্ছে পজিটিভ টাইপ, আর একটা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এই দু রকমের সেমিকন্ডাক্টর হয়। তো পি টাইপটা দেখো, এন টাইপটা কি? তো ধরো এটা সিলিকন অ্যাটম আছে, সিলিকন গ্রুপ 14 এর বিলং করে, তার প্রত্যেকটা দেখো চারটে করে হাত আছে, দেখো ওরও চারটে করে হাত আছে। এবার তুমি যদি ধরো এন টাইপ করতে চাও, তাহলে তুমি কি করবে? এই গ্রুপ 14 এর মধ্যে, এই গ্রুপ 14 এর মধ্যে তুমি একটা গ্রুপ 15 এর এলিমেন্টকে এর মধ্যে ইনকর্পোরেট করে দেবে। সাপোজ ধরো আর্সেনিককে ঢুকিয়ে দিবে। এবার আর্সেনিকের ভ্যালেন্সি কত? আর্সেনিক বা অ্যান্টিমনি ভ্যালেন্সি কত? 5। আর সিলিকনের ভ্যালেন্সি কত? 4। তাহলে একটা ইলেকট্রন কি হবে? এক্সট্রা হয়ে যাবে। এই এক্সট্রা ইলেকট্রনটাকে আমরা কি বলি? মোবাইল ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। তাই এই ইলেকট্রনটা কি হবে? মুভ করতে থাকবে একটা জায়গা থেকে একটা জায়গায়। যেহেতু মুভ করতে থাকবে, এটাকে আমরা বলবো, যেহেতু ইলেকট্রন এক্সট্রা থাকবে, এটা কি আমরা বলবো? নেগেটিভলি চার্জড সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর। আর পি টাইপের ক্ষেত্রে কি হচ্ছে? ঠিক উল্টোটা হচ্ছে। মানে তুমি গ্রুপ 14 এর মধ্যে কি করছো? এটা গ্রুপ 13 কে, মানে অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামকে ঢুকিয়ে দিচ্ছ। তাহলে অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামের ভ্যালেন্সি কত? 3। আর সিলিকনের ভ্যালেন্সি কত ছিল? 4। তাহলে কি হবে? এই ক্ষেত্রে একটা ইলেকট্রনের হোল তৈরি হবে, এরকম পজিটিভ হোল তৈরি হচ্ছে। তার মানে কি হচ্ছে? ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন হচ্ছে। তাই এটা পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। ঠিক আছে? এই দুটো মাথায় রাখবে, এগুলো দিয়ে কোশ্চেন আসে থিওরি। এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর মধ্যে ডিফারেন্স কি, হোয়াট ইজ মিন বাই, এদের এক্সাম্পল কি, এগুলো কিন্তু কি করে করা যায় মাথায় রাখবে। 14 এর মধ্যে 15 ঢোকালে হচ্ছে এন টাইপ, 14 এর মধ্যে 13 এর এলিমেন্টকে ঢোকালে হচ্ছে পি টাইপ, মানে মাথায় রাখবে। এবার লাস্ট পার্ট, সেটা হচ্ছে সলিডের ম্যাগনেটিক প্রপার্টি। তো সলিডের ম্যাগনেটিক প্রপার্টি কিসের জন্য হয়? এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট অফ আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য হয়। যদি এর মধ্যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি সবকটাই একই স্পিনে থাকে, আমরা আগের দিন বলছিলাম, তো সেটা আমরা বলি ফেরোম্যাগনেটিক। যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, সেম স্পিনে সবকটা ইলেকট্রন আছে। ঠিক আছে? আর অ্যান্টি ফেরোম্যাগনেটিকের কি হয়? ম্যাগনেটিক মোমেন্ট জিরো হয়। ফেরি ম্যাগনেটিকের কি হয়? আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ স্পিনের জন্য কিছুটা হলে ম্যাগনেটিক মোমেন্ট থাকে, একদম জিরো হয় না। আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়? নট রেগুলার অ্যারেঞ্জমেন্ট, কিন্তু ম্যাগনেটিক নেচার থাকে। মানে দেখো এরকম একদিকেই আছে, মানে কিন্তু পেয়ার্ড নেই, কিন্তু রেগুলার না অ্যারেঞ্জমেন্টটা, কোনোটা সোজা কোনোটা একটু ব্যাকা। তো সেটাকে বলি প্যারাম্যাগনেটিক নেচার। তাহলে ফেরোম্যাগনেটিক হচ্ছে সবচেয়ে বেশি ম্যাগনেটিক, আর অ্যান্টি ফেরোম্যাগনেটিকের কোনো ম্যাগনেটিক নেচার থাকে না। ফেরি ম্যাগনেটিকের ম্যাগনেটিক প্রপার্টিটা কম। কেন কম হয়? কারণ একটা একটাকে কিছুটা হলেও মানে ইয়ে করে দেয়। ফেরি ম্যাগনেটিক হচ্ছে এরকম, তারপর এ কে ক্যান্সেল আউট করছে, এ কে ক্যান্সেল আউট করছে, এরকম টাইপের। তো কিছুটা আবার পেয়ার সেম থাকার ফলে এদের কিছুটা হলেও ম্যাগনেটিক মোমেন্ট থেকে যায়। ঠিক আছে? আর অ্যান্টি ফেরোম্যাগনেটিকে দেখতেই পাচ্ছ যে সব কটা একটা ক্যান্সেল আউট করার ফলে ডাইপোল মোমেন্ট জিরো। এর এক্সাম্পলগুলো মাথায় রাখবে। ঠিক আছে? তো এই হলো আমাদের নেট সলিড স্টেট। তো সলিড স্টেটের বেসিক জায়গা, দুটো জায়গা থেকে আমাদের কোশ্চেন আসবে। একটা হচ্ছে এই ভয়েড সেকশন থেকে খুব কোশ্চেন আসে, পিছনের থিওরি পার্টটা যেটা ডিফেক্টস আমরা করলাম সেখান থেকে একটা কোশ্চেন আসে। আর একটা অঙ্ক অবশ্যই আসবে, সেটা হচ্ছে এই প্রথমের পার্টটা থেকে, এই ক্রিস্টালের ডেন্সিটি পার্টটা থেকে। তো সুতরাং আমাদের এই চার্টটা ফলো রাখতে হবে সবসময়। কি চার্ট মাথায় রাখতে হবে? 3 রকমের ক্রিস্টাল হয়, সবসময় মাথায় রাখতে হবে। কি কি টাইপের ক্রিস্টাল হয়? 3 রকমের বেসিক ক্রিস্টাল হয়। একটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, যেটাকে আমরা কিউবিক্যাল ইউনিট সেলও বলি, সিম্পল কিউবিক ইউনিট সেল। একটা হয় হচ্ছে এফসিসি, একটা হয় বিসিসি। এদের জেড এর ভ্যালু হয়, এর 1 হয়, 1/8 × 8 থেকে পাওয়া গেছে 1।
এফসিজির ক্ষেত্রে 1/8 ইন্টু 8 প্লাস হাফ ইন্টু 6 থেকে পাওয়া যাবে 4, আর এর ক্ষেত্রে 1/8 ইন্টু 8 প্লাস 1 থেকে পাওয়া যাবে 2। আর এর রিলেশন, এ আর আর এর রিলেশন হচ্ছে এখানে এ ইকুয়ালস টু 2r হয়, এখানে এ ইকুয়ালস টু মানে এ রুট টু ইকুয়ালস টু 4r, 2√2r হয়, আর এখানে হচ্ছে এ ইকুয়ালস টু 4r/√3। তো এই তিনটে রিলেশন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এটার রিগার্ডিং ফর্মুলা হচ্ছে ZM/NA ইন্টু AQ, এটাকেও মাথায় রাখতে হবে। তাহলে আমাদের অঙ্কগুলো অসুবিধা হবে না। আর উপরের যে থিওরি পোর্শনে যেটা ডোপিং বা ডিফেক্টস বা ম্যাগনেটিক নেচার, এগুলো অবজেক্টিভও আসে, ইয়েতেও আসে। ঠিক আছে, এইটাও অবজেক্টিভে খুব আসে। ঠিক আছে, ছয় স্টেপটা এইটাই ছোট পার্ট, তো এইটুকু মাথায় রাখবে। আর প্রথমে যেগুলো ওই আলফা বিটা গামা রিলেশন দিয়ে যেগুলো বোঝালাম, সেগুলো মাথায় রাখবে। যেমন কাঁচ, কাঁচ কিন্তু কোয়ার্টজ গ্লাস, তো কাঁচ কিন্তু অ্যামরফাস, মাথায় রাখবে। ঠিক আছে, আর কোয়ার্টজ ক্রিস্টাল হচ্ছে ক্রিস্টাল, এগুলো এক্সাম্পল দিয়ে অনেক সময় জিজ্ঞেস করে। ঠিক আছে, তো এই হচ্ছে সলিড স্টেপ, মোটামুটি এটা একটু দেখো। আর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখো, কোনো জায়গায় ডাউট হলে দেবমিতা তোমাকে আমি বলছি, যেহেতু তোমার আছে চ্যাপ্টারটা, তো কোনো জায়গায় ডাউট হলে সেই অঙ্কগুলো করার পরে আমাকে জিজ্ঞেস করবে, আমি ক্লাসে বলে দেবো। ঠিক আছে, বা আমাকে পাঠিয়ে দেবে, করবে। কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো থেকেই আসবে টাইপটা। ওকে, ওকে রোশনি, ওকে দেবমিতা। ঠিক আছে, আমি তাহলে এটা পাঠিয়ে দিচ্ছি, আমি রেকর্ডও করে দিয়েছি, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।